200-র উপরে হচ্ছে এখানে ব্যবসায়ী। যে পার্লামেন্টে 200 থেকে 250 জন ব্যবসায়ী থাকে, মালিকরা থাকে, সেই সংসদ, সেই সরকার, সেই পার্লামেন্ট তারা কি শ্রমিকের পক্ষে কোনো আইন করবে? তারা তো করবে না। ফলে ব্যবসায়ী কেবলমাত্র ব্যবসা বোঝে, মুনাফা বোঝে। শ্রমিককে শোষণ না করে কখনো সে কিন্তু মুনাফাটা তখন সে বৃদ্ধি করতে পারে না। আজকে শ্রমিকের জন্য গুরুত্বপূর্ণ যে বক্তব্য, সেটা হচ্ছে শ্রমিকদেরকে নিজের দাবিটা নিজেকে উত্থাপন করতে হবে। শ্রমিক যারা আজকে শ্রমিকরা আছেন, প্রতিদিন শ্রমিককে শোষণ না করে মালিকরা কখনো তারা কিন্তু বড় লোক হতে পারে না। মালিকদের যত ঠাটবাট সব কিন্তু শ্রমিকের রক্তে, সব কিন্তু শ্রমিকের এই যে তার যে শ্রমশক্তিতে, তার উপরে নির্ভর করে সমস্ত কিছু। মালিকরা একটা কারখানা থেকে 3টা কারখানা বানায়, 5টা কারখানা বানায়, 10টা কারখানা বানায়, আর শ্রমিকের মজুরি দেওয়ার সময় বলে তার নাকি লোকসান হইতেছে, কারখানা ঠিক মতন চলে না। অথচ ওনারা বিয়ের বাজার করার জন্য এখন আর ঢাকা শহর চলে না, ওনাদেরকে এখন বিদেশে যেতে হয়। যে কোনো উৎসবে, যে কোনো পার্বণে, ঈদের সময় অনেক মালিকেরা তারা কিন্তু দেশে থাকে না, ওনারা কিন্তু বিদেশে যে ওনারা কিন্তু ঈদ পালন করে। মানে এত টাকা হয়েছে ওনাদের, কিন্তু শ্রমিকের একটা বাজার মজুরি দেওয়ার ক্ষেত্রে তখন কিন্তু মাথা খারাপ হয়ে যায় আর কি। সুতরাং সেজন্য দেশটা বাস্তবে চালাচ্ছে একটা মালিক শ্রেণী, এই দেশটা চালাচ্ছে। এমন এই যে আমরা যে সংসদ এখন চলতেছে, 200-র উপরে হচ্ছে এখানে ব্যবসায়ী। যে পার্লামেন্টে 200 থেকে 250 জন ব্যবসায়ী থাকে, মালিকরা থাকে, সেই সংসদ, সেই সরকার, সেই পার্লামেন্ট তারা কি শ্রমিকের পক্ষে কোনো আইন করবে? তারা তো করবে না। ফলে ব্যবসায়ী কেবলমাত্র ব্যবসা বোঝে, মুনাফা বোঝে। শ্রমিককে শোষণ না করে কখনো সে কিন্তু মুনাফাটা তখন সে বৃদ্ধি করতে পারে না। শ্রমিক যে মজুরি দাবি করে, এটা তো কোনো দয়ার ব্যাপার না। শ্রমিক যে শ্রমশক্তিটা বিক্রি করে, তার হক, ন্যায্য দাবি এটা, তার শ্রমশক্তি বিক্রির ন্যায্য দাবিটা সে চায় সে, অথচ এইটুকু তারা কিন্তু চায় না। আর দেখছেন এর মধ্যে শ্রমিকদের আরো বিপদ। এর মধ্যে আরো বিপদ কোথায়? আগে শ্রমিকদের যেটুকু দাম ছিল, এখন শ্রমিকদের আর সেটুকু দাম নাই। সরকার ভোটের ব্যবস্থা তুলে দেওয়ার কারণে এখন শ্রমিকের দাম আরো কমেছে। আগে তো শ্রমিকরা ছিল একদিনের রাজা, গরিব মানুষ ছিল একদিনের রাজা, 5 বছর পর পর একটা ভোট দিতে পারত। কিন্তু এখন বাংলাদেশ থেকে ভোটের ব্যবস্থাটা তুলে দেওয়ার কারণের জন্য শ্রমিকের আগে যেটুকু দাম ছিল, গরিব মানুষের যেটুকু দাম ছিল, মর্যাদা ছিল, সে দাম, মর্যাদা, গুরুত্ব এখন কিন্তু আর অবশিষ্ট নাই। সে কারণের জন্য ভোট না থাকাতে শ্রমিক আরো নিঃস্ব হয়েছে, আরো গরিব হয়েছে, আরো ক্ষমতাহীন হয়েছে, আরো বেশি অমর্যাদার জায়গায় শ্রমিককে আজকে নিয়ে যাওয়া হয়েছে। ফলে বাস্তবে এই দেশটা একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতকে শোষণ করেছে, এখন আমাদের সরকারগুলো বিনা ভোটের সরকার, 14 সালে এরা ক্ষমতা এসছে ডাকাতি করে, একটা তামাশা নির্বাচন করে, 18 সালে দিনের ভোটের রাতে করেছে, এবার একটা ডামি নির্বাচন করে আজকে জনগণের ভোটাধিকার হরণ করে, গায়ের জোরে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে এরা এখন ক্ষমতায় আছে। তার মানে এরা গায়ের জোরে ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকতে গেলে তো মানুষের সমর্থন লাগে, ভোট লাগে। এখন দেশে ভোটের ব্যবস্থাও নাই, মানুষ এদেরকে সমর্থনও দেয় নাই, কেবলমাত্র রাষ্ট্র শক্তিকে তারা ব্যবহার করে গায়ের জোরে এখন তারা ক্ষমতায় আছে। এজন্য তারা দেশ চালাতে পারছে না। সরকারের কথা কেউ শুনছে না। পুলিশ মনে করে তারা সরকার চালাচ্ছে, আমলারা মনে করে তারা সরকার চালাচ্ছে, র্যাব মনে করে তারা সরকার চালাচ্ছে। ফলে এইভাবে আজকে সে কারণের জন্য সরকার আজকে পুরো দেশটাকে একদিকে চুরি, ডাকাতি, লুণ্ঠন, সেটা আমরা দেখছি। বাংলাদেশ ব্যাংকের টাকা, আমাদের টাকা বিদেশে জুয়ার বাজারে বাংলাদেশ ব্যাংকের টাকাগুলো সেখানে কিন্তু ওড়ে। প্রতি বছর 1 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করছে। একটা সম্ভাবনাময় দেশটাকে তারা লুট করতে করতে এখন এটাকে তারা একেবারে খালি করে ফেলেছে। সেজন্য বলতে চাই, এগুলো হচ্ছে লুটেরাদের সরকার, বিত্তবানদের সরকার, এগুলা হচ্ছে দুর্বৃত্তদের সরকার। আজকে ব্যাংক ব্যবস্থা ধসে পড়েছে,
শেয়ার মার্কেট লুট হচ্ছে, আমার এখানে আর্থিক প্রতিষ্ঠানগুলো আজকে দুর্বল, ফলে পুরো ব্যবস্থাটাই সরকার কোনোভাবে আর দেশ চালাতে পারছে না। সেজন্য তাহলে এখন দরকারটা কি? দরকার হচ্ছে গায়ের জোরে যারা সরকারে আছে তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হবে, শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে। কি দাবিতে? মজুরির দাবিতে, বাঁচার দাবিতে, ন্যায্য অধিকারের দাবিতে। সারা দুনিয়াতে শ্রমিকরা এই লড়াইটা তারা কিন্তু অব্যাহত রেখেছে। সেই লড়াইয়ের জন্য কথা খুব পরিষ্কার, যেটা বলে কথাটা শেষ করব, শ্রমিকের এই লড়াই, শ্রমিককে নিজের লড়াইটা হলো নিজেকে করতে হবে। এবং আজকে প্রায় ৮০ থেকে ৮৫ জন মানুষ তারা আজকে ভুক্তভোগী। দ্রব্যমূল্য বলেন, বাজারের ঊর্ধ্বগতি বলেন, প্রকৃত আয় কমে যাওয়ার দিক থেকে বলেন, হাজারো ধরনের শোষণ করে মানুষকে আজকে নিঃস্ব থেকে আরো নিঃস্ব করা হচ্ছে, গরিব আরো সর্বহারা হয়ে যাচ্ছে। ফলে এই জায়গা থেকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে এই ব্যবস্থার, সাম্রাজ্যবাদী ব্যবস্থার, পুঁজিবাদী ব্যবস্থার, এই যে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী যে শাসন, এই শাসন যেখানে কেবল ধনীকে আরো ধনী বানায়, গরিবকে আরো গরিব করে, শ্রমিককে কেবল শোষণ করে, এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এবং এরা বাড়িতে একটা কুকুর বিড়ালের জন্য ওরা যে টাকা খরচ করে, একটা শ্রমিক পরিবারের জন্য সেই টাকাটা পর্যন্ত। সুতরাং আজকে আমরা হচ্ছি তো ৮০-৮৫ জন মানুষ, শ্রমিক, নিম্নবিত্ত, সাধারণ মানুষ। কেন আমরা এখনো গরিব? আমরা ঐক্যবদ্ধ না, আমরা সংগঠিত না। ফলে আজকে শ্রমিকদেরকে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে, সংগঠিত হতে হবে। বিপ্লবী শ্রমিক সংহতি তারা যে উদ্যোগটা নিয়েছেন, আমাদের গার্মেন্টস শ্রমিক সংহতি, আমাদের বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি, আমাদের পাদুকা শ্রমিক সংহতি, যতগুলো শ্রমিক সংগঠন আছে সবাই আজকে এটা ঐক্য, আজকে সেখানে আমাদেরকে ঐক্য সেখানে গড়ে তোলা দরকার। এবং সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা নিজেরা সংগঠিত হব। একটা শ্রমিক, বন্নিশিকা জামালি দুঃখ করছিলেন না যে কেন এই পরিস্থিতি? শ্রমিক যদি নিজে বোঝে কেন সে শ্রমিক হলো, কিভাবে শোষণ হচ্ছে, লড়াইটা কিভাবে করতে হবে, তাহলে কিন্তু অর্ধেক তখন সে কিন্তু স্বাধীন হয়ে যায়, অর্ধেক তখন সে কিন্তু মুক্ত হয়ে যায় আর কি। যে মানুষ বোঝে না কেন সে শ্রমিক হলো, কিভাবে শোষিত হচ্ছে, তার সাথে কিন্তু আলুর বস্তার আর আটার বস্তার মধ্যে কিন্তু বিশেষ কোনো পার্থক্য নাই। তার মানে শ্রমিক হলেই বিপ্লবী না। সচেতনভাবে তার এই উপলব্ধি, তার এই চেতনা, এটাকে যদি সে সংগঠন করে, রাজনৈতিক চেতনায় ঐক্যবদ্ধ হয়, তখন শ্রমিক আর সচেতন শ্রমিক হয়ে ওঠে, একটা বিপ্লবী শ্রমিক তখন সে হয়ে ওঠে। সুতরাং আমরা সেই কাজের মধ্য দিয়ে আজকে সংক্ষিপ্ত পরিসরে যে আলোচনা আমরা এখানে করছি, আশা করি এই শ্রমিক দিবসের এই চেতনাটা আপনারা নেবেন। সুতরাং সেভাবে আমরা ঐক্যবদ্ধ হব, আমরা সংগঠিত আমরা হব। আজকে দেশব্যাপী আমাদের সমাবেশ, আলোচনা, র্যালির মধ্য দিয়ে শ্রমিক দিবস হচ্ছে। ঢাকার কাছে নারায়ণগঞ্জের মধ্যে বড় কর্মসূচি হয়েছে। এই একটু আগে ফোন করলো, আশুলিয়া সাভার অঞ্চলে বড় প্রোগ্রাম হয়েছে, বিকেলে গাজীপুরে প্রোগ্রাম হবে, বিকেলবেলা আমাদের এখানে আরেকটা সমাবেশের প্রোগ্রাম আছে। তো সেখানে আজকে আমরা এই আলোচনা সভাটা আমরা করছি। এই চেতনাটা আমরা এখন ধারণ করি, নিজের লড়াইটা নিজে করা ছাড়া আপনার লড়াইটা অন্য কেউ করে দেবে না। সুতরাং সেই লড়াইয়ে এবং কোনো কিছু সরকার এবং মালিকের গলায় গামছা না লাগিয়ে দুনিয়াতে কোনো দাবি কিন্তু অর্জন করা যায়নি। ফলে আমার দাবিটা ন্যায্য দাবি, গণতান্ত্রিক দাবি, মানবিক দাবি। সেজন্য শ্রমিক আন্দোলনের শক্তিটা অনেক বেশি। সুতরাং যেহেতু সত্যের পক্ষে, ন্যায্যের পক্ষে, সুতরাং আমরা এটা আইনগতভাবেও আমরা লড়াইটা করছি। সেজন্য আত্মশক্তি, মনোবলটা আমাদের অনেক উপরে। চলুন সেই লড়াইটা আমরা ঐক্যবদ্ধ করি, আমরা সংগঠিত হই এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা বিপ্লবী শ্রমিক সংহতির পতাকা তলে সমস্ত শ্রমিক ভাইদেরকে ঐক্যবদ্ধ করি। আগামী 31শে মে বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতির দ্বিতীয় জাতীয় সম্মেলন হবে ঢাকাতে। তার লিফলেট বের হয়েছে, তার কুপন বের হয়েছে, আপনারা সবাই নিয়ে নেবেন। এবং আজকের পর থেকে মূলত এই আগামী 31শে মে বিপ্লবী শ্রমিক সংহতির যে জাতীয় সম্মেলন, সেখানে হাজার হাজার শ্রমিকের মধ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, তাদের ব্যাপক একটা উদ্দীপনা তৈরি হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে সকাল 10টায় সেই সম্মেলন উদ্বোধন হবে, বিশাল র্যালি হবে, সম্মেলন হবে, নতুনভাবে রিক্সা শ্রমিক সংহতির একটা বিপ্লবী নেতৃত্ব সম্মেলনের মধ্য দিয়ে সেখানে গঠিত হবে। আজকে থেকে সেই লড়াইয়ের কাজটা, আন্দোলনের সংগঠনের কাজটা আপনারা শুরু করবেন। আর এখন আমরা এই পরে আপনারা এখানে লাল পতাকাগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে, যেহেতু গরম, আমরা শুধু পল্টন মোড়টা ঘুরে আবার আমরা অফিসে এখানে শেষ করবেন। লাল পতাকাগুলো নিয়ে, আমাদের এই ব্যানারটা নিয়ে